আজব কারখানা আসলে এই যে ডকুমেন্টারি নির্মাণের মধ্যে দিয়ে যাওয়ার যে প্রসেস তারই একটা অভিজ্ঞতা থেকে বেরোয় এসেছিল। ঠিক 12 বছর আগে 2012 সালে মার্চে নেত্রকোনার কেন্দুয়ায় আমরা একটা শুটিং করতে গিয়েছিলাম বাপ্পা মজুমদারকে নিয়ে। সেটা স্টোরিটা ছিল যে ফোক আর্টিস্টদের কাছে সে যায়, একটা ফোক শো, গানের চাকরা। তো আমরা শুটিং প্যাক আপের পর যখন সবাই রেস্ট নিচ্ছে, সামনে আমি দাঁড়িয়ে আছি, অবারিত দিগন্ত, কুয়াশা পড়েছে দুধের স্বরের মতো সূক্ষ্ম, মার্চের সন্ধ্যা, একটি গাছ দাঁড়িয়ে আছে। আমার কাছে মনে হলো যেন পুরো বাংলার ধান ক্ষেত আমার সামনে একটি স্ক্রিন হয়ে উঠলো, সিলভার স্ক্রিন, আর এক টানায় আমি একটা গল্প দেখে ফেললাম, মাথায় এলো, ভর করলো। সেটাই হচ্ছে আজব কারখানা। তাকে আমি পরে লিখলাম, আমার কলিগদের সাথে, বন্ধুদের সাথে শেয়ার করলাম, তারা স্টোরিটা পছন্দ করলো এবং পরে আমি সেটা অনুদানে জমা দিই 2016 সালে এবং 2017-তে আমরা সেই অনুদানটা পাই। সামিয়া জামান, আমি তার কাছে আজীবন কৃতজ্ঞ যে তিনি এই ছবিটি প্রযোজনা করতে রাজি হয়েছিলেন, কারণ সেই মুহূর্তে আমি ডকুমেন্টারি ফিল্ম মেকার, আমার ছবি কেন ফিকশন ফিল্ম কে রিস্ক দিবে প্রডিউস করতে। তো আপা বলেছিল আচ্ছা দেখি করো, কিন্তু পরে ওনার উপর অনেক চাপ এসছে, মানে এই যে ছবির অর্থ সংকুলান শুধু অনুদানের টাকায় হয় না, এইভাবেই কাজটা করা। ফলে আমি যে অভিজ্ঞতা পেয়েছিলাম সেই শুটিংয়ের মধ্য থেকে তারই একটা গল্প আমার মনে হয়েছিল, যে প্রশ্নটা আসলে আমার মাথায় এসেছিল সেটাকে আমি প্রজেক্ট করেছি। সিনেমা নিয়ে আমাদের দেশে সিনেমা ঠিক সঠিকভাবে যে অর্থটা সরকার থেকে পাওয়া হয় সেটা হয়তো প্রপারলি খরচ হয় না, আবার অনেকাংশে দেখা যায় যে অর্থটা আসলে সরকার থেকে দিয়েছে তার থেকে আরো বাড়তি টাকাও লাগে। এই সব কিছু নিয়ে একটা ধোঁয়াশা আছে আমাদের দেশে। সেই জায়গাটা আসলে যেহেতু 2017-18 অর্থবছরে অনুদান প্রাপ্ত 16-17, সেই জায়গাটাতে যদি একটু বলতে যে এটা আসলে মানে বাজেটিং এর জায়গাটা আসলে কোন জায়গাটাতে এসেছে। না, আমি তো মনে করি আপনাদের জন্য একটা খবর আমরা হয়তো একটু পরে রিভিল করবো যে আমি এই বছরও অনুদান পেয়েছি 17 পরে। এবার আমি অ্যাজ এ প্রডিউসার ডিরেক্টর পেয়েছি আমার নতুন যে কাজ, ফলে সেই কারণে আমরা তাড়াতাড়ি করে ছবিটা রিলিজও দিচ্ছি, ওই কাজটা শুরু করতে হবে। অনুদানে কিন্তু একটা কথা আছে, এবং আমাদের এশিয়াতে অ্যাটলিস্ট বলতে পারি যে অনুদানে যে অর্থটা দেওয়া হয় এখন সেটা কিন্তু যথেষ্ট একটা ভালো পরিমাণ। এটা কিন্তু অনুদান, এখানে কথা বলে নাই যে বাংলাদেশ সরকার প্রযোজক। ফলে একজন প্রযোজককে কেন তারা ইনভাইট করে, একজন ফিল্ম মেকারকে না, কিন্তু কারণ প্রডিউসার মানে সে অর্থলোভী হবে। এই টাকাটা দিয়ে সে শুরু করে, যাত্রাটা শুরু করে, এবং সেইটাতে কি হয় যে অন্য প্রডিউসার কিংবা যারা ইনভেস্টর তারা টাকাটা দেয়। এবং অদ্ভুতভাবে যে অনুদানে কোনো জব মানে থাকে না যে কখনো বলবে না পায়ে পয়সা তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, আমি মনে করি এটা একটা খুবই ভালো বিষয় যে সবাই যে কমপ্লেন করে যে অনুদানের অর্থটা কম কেন, কিন্তু আমি মনে করি, আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি, এবং পাশের দেশে যাও এনএফডিসি অনুদান দিতে এখন কিন্তু সেটা স্টার্ট করে দিয়েছে। ফলে এটা কিন্তু দিয়ে একজন প্রযোজক কিছুটা কাজ এগিয়ে নিতে পারে। এখন আপনার ছবির যে 3 কোটি হয় তার মধ্যে যদি আপনি 75 পান সেটাও তো খুব খারাপ নয়, তাই না? আপনি বাকিটা করলেন। আর অনেক যে ছবি আছে যারা এই বাজেটের ছবিটা স্ক্রিপ্টটা করে তাদের কিন্তু আবার এতে হয়েও যায়। ফলে আমার কিন্তু অনুদানের অর্থের ইয়ে নিয়ে কমপ্লেন নেই, কারণ যখন বাংলাদেশ সরকার ঘোষণা দেবে আমরা প্রযোজনা করবো তখন আমরা একটা বার্গেন করতে পারি যে হ্যাঁ যে ছবির যে বাজেট সেই টাকাটাই আমরা যেহেতু গভর্নমেন্ট সম্পত্তি কোনোভাবে কি এখানটা আসলে আমাদের বাংলাদেশের সুপারস্টার যদি বলি সঙ্গীতে জেমস থেকে কোনোভাবে আপনার মাথায় এসেছিল? আমি চাই এই প্রশ্নটা আপনি আমাকে সম্মেলনে করেন, তাহলে আমার জন্য আরো ভালো হয়। কারণ এই আমি ভেবেছি এই প্রশ্নটা আমাকে উত্তরটা দিতে হবে, কারণ আমাদের এখানে রকস্টার বলতেই জেমসকে বোঝানো হয়, রক গুরু। তার প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা আছে, কিন্তু ব্যাপার হয়েছে কি স্টোরিটা আমি লিখেছি তো অনেক বছর আগে, না 12 বছর আগে, এবং জেমসের অবশ্যই তার তুলনা হয় না আমাদের এখানে তার গানে, কিন্তু তিনি আমার
মাথায় ছিলেন না আসলে, সত্যি কথা বলতে। আমি বরঞ্চ আসলে স্টোরিটা অনেকদিন আসলে ভেঙে ভেঙে স্টোরিটা ক্রমশ ডেভেলপ করে। তো প্রথমে কিন্তু পপ আর্টিস্ট, আমি কাজ করেছি বাপ্পাকে নিয়ে। আমার বন্ধুত্ব হামিম ভাইদের সঙ্গে, ওনাদের সঙ্গে, এবং হামিম ভাইয়ের সাথে আমি এটা নিয়ে আলোচনাও করেছি যে কীরকম হতে পারে। আমি তার স্টাইলটাকে বরঞ্চ বেশি অ্যাডাপ্ট করতে চাচ্ছি, কারণ তাদেরকে আমার অনেক রক স্টাইল থেকে কোনো কিছু কম নয় তারা। না, আপনার ছবিটা দেখলেই বুঝবেন, লুক দেখলেও বুঝবেন যে জেমসের সাথে মিল নাই। বরঞ্চ আমি জেমসকে, উনি যদি আসেন ছবিটা দেখতে খুব খুশি হব। বরঞ্চ আমার এই স্ক্রিপ্টটার মধ্যে দীর্ঘদিন রাজত্ব করেছিল একটি গান, আমরা পরে মৌলিক গানে গিয়েছি, সেটা হচ্ছে এই যে ওয়ারফেস। ওয়ারফেসের একটি গান আছে বসে আছি একা। এই গানটা আমি আসলে খুব যখন এখন না খুব ডিপ্রেসড হতাম, এই গানটা ছেড়ে আমি নাচতাম, হ্যাঁ, একা একা। সো এই গানটাকে আমি অরিজিনালি ব্যবহারও করতে চেয়েছি দীর্ঘদিন, কারণ আমার কাছে এটা পারফেক্ট রক সং মনে হয় বাংলাদেশে। এত উন্মাদনা আছে গানটাতে, এত প্রাণ আছে। পরে আমরা ডিসিশন চেঞ্জ করি। ফলে না, মানে আমার বলছে ওয়ারফেস আমার খুব পছন্দের একটি রক ব্যান্ড, তাদের গান আমাকে বেশি ইনফ্লুয়েন্স করেছে। যেহেতু আজকাল বিভিন্ন ফেস্টিভ্যাল ঘুরেছে এবং ফেস্টিভ্যালের থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের থেকে একটা পুরস্কার পেয়েছেন, তো ফেস্টিভ্যাল থেকে ফিডব্যাকটা কেমন, এবং এখন হচ্ছে দর্শকদের মানে ফাইনালি আগামী 12ই জুলাই যেহেতু দর্শকদের কাছে আসছে, এই বিষয়টা নিয়ে একজন নির্মাতা হিসেবে আপনার কাছে প্রত্যাশায় আছে? আজব কারখানা আসলে ঢাকা ফিল্ম ফেস্টে দিয়ে ফেপ্রেসকি সম্মানজনক অ্যাওয়ার্ডটি দিয়ে শুরু হয় যাত্রা 22 সালে, কিন্তু গত 2 বছরে যে কারণে আমাদের রিলিজটা আসলে একটু দেরি হলো। 18টি 19টির মতো ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেছে, এবং তার মধ্যে বেশ কিছু প্রেস্টিজিয়াস ফেস্টিভ্যাল আছে, তাজবিরের মতো আছে, পিফগের মতো আছে। ইন্ডিয়াতে তো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল আপনার জানেন কিনা, ওই সময় বেশ তুমুল কাণ্ড হয়েছে কলকাতায়, আমরা ভীষণ রেসপন্স পেয়েছি আজব কারখানাকে নিয়ে। পুরস্কার পেয়েছে আসলে 3টে আলাদা পুরস্কার, এর বাইরে এর সঙ্গীত এবং এর শব্দ, সাউন্ড এবং মিউজিকের জন্য কিন্তু আরও 3টে পুরস্কার পেয়েছে প্যারিস সেন্ট, এই লাস্ট আমাদের ফেস্টিভ্যাল যেটা ছিল। ফলে এই ছবি আসলে পুরস্কার সংখ্যা সেই অর্থে গেলে 8টি মতো প্রায় হয়ে গেছে শুধু আজব কারখানায়। ফেস্টিভ্যাল একটা ডিফারেন্স সার্কিট, আমি আসলে আশাই করি এই ফেস্টিভ্যালের এই ছবিটা ঘুরবে। আমি আসলে বাংলাদেশে, আমার যেহেতু প্রথম ফিকশন ফিল্ম, আমার একটা বিষয় ছিল যে আমি ছবিটাকে এভাবে বানাতে চাই যে আমাদের দেশের দর্শক কিভাবে নেয়, তারা কিভাবে দেখে, এবং ছবিটা আসলে হয় মানে আমাদের এখানে তো ফিকশনে সারাক্ষণ আমরা তর্ক করি, হচ্ছে না, হয় না, এই চলচ্চিত্র হিসেবে। ফলে আমি একটা যে কথাটা আমি ডকুমেন্টারি বলতে পারিনি ডকুমেন্টারিতে, সেটা কিন্তু ফিকশনে করতে চেয়েছি। ফলে আমি আসলে বাংলাদেশের বাঙালি, শুধু বাংলাদেশ বলাটা ভুল হবে, সারা বিশ্বের বাঙালিদের জন্য আমি ছবিটা করেছি। তাদের ইমোশনস, তাদের দেখার ভঙ্গি, আমরা যেভাবে অ্যাক্ট করি, সেই জিনিসগুলো আপনারা পাবেন ছবিতে। আপু, সেটা হচ্ছে যে বাংলাদেশে মানে সাবকন্টিনেন্টে গান ভিত্তিক সিনেমা, আপনার এই সিনেমার অসংখ্য গান আছে, এবং সেই ক্ষেত্রে আপনি কতগুলো আমি শুধু বলেছি এক লাইনে যে আমাদের এই ছবিটা একটা, আমরা বিভিন্ন যখন জায়গায় ফেস্টিভ্যালে পাঠাই তখন আমরা বলি একটা মিউজিক্যাল একটা জার্নি, তাই না? ফলে এই ছবিটার কথা হচ্ছে, এই কথা বলেন না, এই ধরনের ছবিকে মিউজিক্যাল প্লে বলা হয়। হ্যাঁ, তো সেই ছবিটা এটা হয়েছে। এখানে সবাই হয়তো ফোকের জায়গাটা আসছে, কারণ ফোকের সন্ধানেই তো বের হয় গল্পটাতে। রক আছে, এবং আমাদের হেলাল হাফিজের গান নিয়ে আমরা রক করেছি, ফিউশন করেছি, তার 4টি লিরিককে আমরা গানে পরিণত করেছি। একটা ইন্ডি গান আছে, ব্লুজ যেটাকে বলে। ফলে এখানে যে শুধু ফোক আছে তা না, রক আছে, ফিউশন আছে, এর বাইরে পপ আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। ধন্যবাদ।